আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার সংবাদ আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি মেহরুন্নেসা তাহমিনা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। নির্বাচনে সহিংসতার পাল্টা জবাব দিতে জামায়াত আমিরের নির্দেশ। একটি পক্ষ অ্যাকাউন্ট হ্যাক করে নিজেরাই বাজে কথা ছড়িয়ে সোচ্চার হয়েছে মন্তব্য। দীর্ঘ ২১ বছর পর খুলনা যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আইন শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা ব্যবস্থার সঙ্গে কর্মী সমর্থকদের উৎসব মুখর প্রস্তুতি। নির্বাচনে সহিংসতার আশঙ্কা করলেও শান্তিপূর্ণ পরিবেশ থাকবে পররাষ্ট্র উপদেষ্টার আশা। সাংবাদিকদের নিরাপত্তায় গুরুত্ব দিতে ইউএনডিপির পরামর্শ। এবং বাংলাদেশের টেকসই অগ্রযাত্রায় আধুনিক প্রযুক্তি নিশ্চিতে পরিবেশ উপদেষ্টার তাগিদ। কার্যকর পরিকল্পনা ও সমন্বিত উদ্যোগের আহ্বান। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে এবং শুরুতেই জাতীয় সংসদ নির্বাচন 2026 কাউন্টডাউন। নিজ দলের ২ শতাধিক কর্মীকে যারা হত্যা করে তাদের কাছে দেশের ১৮ কোটি মানুষ নিরাপদ নয় মন্তব্য করে জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, জামায়াত কখনোই প্রতিহিংসার রাজনীতি করে না। তবে নির্বাচনে সহিংসতা হলে সমান জবাব দিতে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন তিনি। নারীদের নিরাপত্তা ও নিরাপদ কর্মস্থলের আশ্বাস দিয়েছেন জামায়াত আমির। শেরপুর ও জামালপুরে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভায় তিনি বলেন, নিরাপদ বাংলাদেশ করতে জেগে থাকবে ২৪-এর তারুণ্য। জামালপুর প্রতিনিধি হাফিজ রায়হানকে সঙ্গে নিয়ে সোহেল রানার ভিডিও চিত্রে আক্তার হোসেনের রিপোর্ট। শেরপুরে নির্বাচনী সহিংসতায় নিহত জামায়াত নেতা রেজাউল কর্মীর কবর জিয়ারতের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু করেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। শেরপুর শহরের পৌর মাঠে জনসভায় অংশ নিয়ে রেজাউল হত্যার বিচার নিয়ে ক্ষোভ প্রকাশ করেন জামায়াতের আমির। আমি দেখতে চাই যারা খুন করেছে তাদেরকে আপনারা আইনের আওতায় এনেছেন। আমরা এটা উৎসাহিত করব না জনগণ আইন নিজের হাতে তুলে নেব, এটা কোনো সভ্য সমাজের পরিচয় হতে পারে। জনগণের রায় দেখে একটি দলের মাথা খারাপ হয়ে গেছে মন্তব্য করে জামায়াত আমির বলেন, নির্বাচন নিয়ে কেউ সন্ত্রাস করতে চাইলে সমুচিত জবাব দেওয়া হবে। এখন থেকে পাহারা দেবেন। নির্বাচন নিয়ে কেউ যদি সন্ত্রাস চালাতে চায় তাহলে আল্লাহর উপর ভরসা করে সমান পরিমাণ জবাব দিবেন, বেশি দিতে দেবেন না। তবে নিজে জবাব দেওয়ার আগে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষ এবং প্রশাসনকে অবহিত করবেন। যদি দেখেন প্রশাসন করছে না আর এটা সন্ত্রাসীদের অভয়ারণ্য হয়ে গেছে, তাহলে তখন আপনার উপর ওয়াজিব হয়ে যাবে সেটা প্রতিহত করা। জামায়াতের আমির বলেন, মায়েদের গায়ে হাত উঠলে বাংলাদেশে বিস্ফোরণ ঘটবে। নির্বাচনী জনসভায় ১১ দলীয় জোটের নেতারা বলেছেন, আগামীর বাংলাদেশ হবে ন্যায় ও ইনসাফের বাংলাদেশ। হামলা চালিয়ে গুজব ছড়িয়ে নতুন বাংলাদেশ গড়ার মিশন বাধাগ্রস্ত করা যাবে না। যারা গণভোটের বিপক্ষে অবস্থান নেবে আগামী ১২ই ফেব্রুয়ারি জনগণ তাদের লাল কার্ড দেখাবে বলেও মন্তব্য করেন নেতারা। এরপর জামালপুরে জনসভায় যোগ দেন জামায়াত আমির। বলেন, জামায়াত ক্ষমতায় গেলে জনগণের প্রতিটি পয়সার হিসাব জনগণের সামনে উন্মুক্ত করা হবে। এই টাকায় হাত দিব না, চুরি করব না, লুণ্ঠন করব না, ব্যাংক খালি করব না, শেয়ার মার্কেট লুণ্ঠন করব না, ছাতা তুলব না, দুর্নীতি করতে দিব না। আল্লাহর মেহরবানিতে আপনাদের এই ভাইয়েরা নির্বাচিত হন, তারা বছরে একবার কমপক্ষে তাদের এবং তাদের পরিবারের সকল সদস্য তাদের আর্থিক হিসাব নিকাশ জনগণের সামনে উন্মুক্ত করতে বাধ্য। আগামীর বাংলাদেশ গঠনে তরুণ, যুবক ও নারীদের হাতে দায়িত্ব তুলে দেওয়া হবে মন্তব্য করে জামায়াত আমির বলেন, সবাই ন্যায্যতা ও যোগ্যতার ভিত্তিতে কাজ পাবে। আক্তার হোসেন, চ্যানেল আই, জামালপুর।
দীর্ঘ ২১ বছর পর ২রা ফেব্রুয়ারি খুলনা যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তার আগমন উপলক্ষে নগরী নতুন রূপে সাজতে শুরু করেছে। দলীয় প্রধানকে স্বাগত জানাতে এরই মধ্যে সব প্রস্তুতি নিয়েছে বিএনপি। তারেক রহমানের খুলনা সফর উপলক্ষে গোটা মহানগরী নিরাপত্তার চাদরে ঢেকে দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। খুলনা থেকে দানিয়েল সুজিত বোসের রিপোর্ট। খুলনা জেলা ও মহানগর বিএনপির আয়োজনে ২ ফেব্রুয়ারি সকাল ১২টায় খালিশপুর প্রভাতী স্কুল মাঠে নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন দলের চেয়ারম্যান তারেক রহমান। বিএনপি চেয়ারম্যানকে স্বাগত জানাতে উজ্জীবিত দলীয় নেতাকর্মীরা। মিছিল গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন তারা। তারেক রহমানের নতুন পরিকল্পনা বাস্তবায়নের মধ্য দিয়ে আগামীর বাংলাদেশের নতুন যাত্রা শুরু হবে বলে মনে করেন বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। আগামী দিনের তিনি বাংলাদেশের দায়িত্ব নেবে বলে সবাই আশা করছে, তাকে সম্মুখে সচক্ষে দেখতে চায়। উনি একটা নতুন পরিকল্পনা নিয়ে এসছেন এবং যে পরিকল্পনা বাস্তবায়নের মধ্য দিয়ে আগামীর বাংলাদেশের যাত্রা শুরু হবে। বিএনপি ক্ষমতায় গেলে খুলনা অঞ্চলে ব্যাপক উন্নয়ন হবে বলে মনে করেন শীর্ষ নেতারা। তাই দলীয় প্রধানের নির্বাচনী জনসভা সফল করতে ব্যাপক উদ্যোগ নিয়েছেন তারা। এই অঞ্চলের অনেক সমস্যা আছে যেগুলো আমরা তুলে ধরবো এবং তার মাধ্যমেই আমরা আগামী দিনে উন্নয়নমুখী খুলনা দেখতে পাবো ইনশাআল্লাহ। আমরা ১০ লাখের উপরের মানুষ এই মাঠে উপস্থিত হবে এবং সেদিন সমস্ত শহর আপনার তারেক রহমানের শহর হিসেবে পরিগণিত হবে। এত লোকের উপস্থিতি হবে। পুরুষদের পাশাপাশি নারী কর্মীরাও মানুষের ঘরে ঘরে ছুটছেন তারেক রহমানের জনসভা সফল করতে। মহিলাদেরকে নিয়ে খুলনার আমরা তার জনসভায় পৌঁছে যাওয়ার জন্য বিএনপি চেয়ারম্যানের খুলনা সফর উপলক্ষে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে খুলনা মেট্রোপলিটন পুলিশ। এটাকে কেন্দ্র করে আমরা যেখানে হেলিপ্যাড সেখান কেন্দ্রিক নিরাপত্তা যে রুটটা উনি ব্যবহার করে যাবেন সেই রুটের নিরাপত্তা এবং যেটা মিটিং ভেন্যু যেটা ওনার সভাস্থল সেখানে আমরা স্টেজ কেন্দ্রিক এবং অন্যান্য সভা কেন্দ্রিক নিরাপত্তা ব্যবস্থা পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা খুলনা মহানগর পুলিশের তরফ থেকে গ্রহণ করা হয়েছে। সর্বশেষ ২০০৫ সালের ২৩ মার্চ খুলনায় কর্মী সম্মেলন করেছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। খুলনা থেকে ড্যানিয়েল সুজিত বোস, চ্যানেল আই। ঢাকা ১৭ আসনের প্রার্থী বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ধানের শীষে ভোট চেয়েছেন প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিথি। স্লোগানে উচ্ছ্বাসের মধ্য দিয়ে গণসংযোগ এবং লিফলেট বিতরণ করেন শর্মিলা রহমান। এর আগে তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে লিফলেট বিতরণ করেছেন তার উপদেষ্টা আব্দুস সালাম। বিস্তারিত মির্জা ইমতিয়াজের রিপোর্টে। দ্বিতীয় দিনের মতো ভোটের মাঠে নির্বাচনী প্রচারে নেমেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ছোট ভাই প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিথি। রোববার রাজধানীর বারিধারা এলাকায় তারেক রহমানের পক্ষে প্রচারণায় নামেন তিনি। তারেক রহমানের জন্য ধানের শীষে ভোট চান এবং লিফলেট বিতরণ করেন শর্মিলা রহমান সিথি। বিভিন্ন দোকান ও রাস্তায় তার প্রচারের সময় বিএনপি ও মহিলা দলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এ সময় শর্মিলা রহমান সহ দলের অন্যান্য কর্মীরা স্লোগান দেন। এর আগে দুপুরে ঢাকা ১৭ আসনে বিএনপির প্রার্থী তারেক রহমানের পক্ষে গুলশান এলাকায় নির্বাচনী প্রচার চালান তার উপদেষ্টা আব্দুস সালামের নেতৃত্বে দলের নেতাকর্মী ও সমর্থকরা। একটা ডেমোক্রেটিক প্রসেস যাতে বিল্ড আপ হয়, একটা ডেমোক্রেটিক সিস্টেম যাতে এস্টাবলিশড হয়, এই প্রত্যাশা নিয়ে এদেশের জনগণ একটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করছে। যে তারেক রহমান যে এলাকায় এমপি নির্বাচিত হয় তাহলে জনগণ বিশ্বাস করে যে এলাকার সমস্ত সমস্যার সমাধান উনি করবেন। আব্দুস সালাম বলেন, ভারত পাকিস্তান নয়, বিএনপি বাংলাদেশপন্থী রাজনীতি করে। দেশের মানুষের ভোগান্তি দূর করাই বিএনপির প্রধান লক্ষ্য। জামাত যেটা বলে সেটা বিশ্বাস করে না, আর যেটা বিশ্বাস করে সেটা বলে না, তাই না? তারা একদিক দিয়ে বলে যে আমরা সম অধিকারে বিশ্বাসী, মহিলা পুরুষ, কিন্তু এই পর্যন্ত এই যে তারা যে এবার নির্বাচন হচ্ছে এই নির্বাচনে কি কোথাও কোনো মহিলা এমপির প্রার্থী দিয়েছে? দেয় নাই। বিএনপি একটি বৃহত্তম রাজনৈতিক দল। জামাত রাজনৈতিক দলটার কি, তার অতীতের অভিজ্ঞতাটা কি, তার অতীতের অবস্থান কি ছিল? 12 ফেব্রুয়ারির নির্বাচন অবাধ ও সুষ্ঠু হলে জনগণই ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে নিয়ে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি। মির্জা ইমতিয়াজ, চ্যানেল আই, ঢাকা। ছাত্রদলের নেতারা অভিযোগ করেছেন জামায়াতের আমির আল জাজিরাকে সাক্ষাৎকারে যা বলেছেন এক্স অ্যাকাউন্টে নারীদের অবমাননা করে দেয়া বক্তব্য তারই বর্ধিত অংশ।
ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ছাত্রদলের প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল শেষে ছাত্রদল নেতারা বলেন, নারীদের কাছে ক্ষমা না চাইলে বৃহৎ কর্মসূচি দেওয়া হবে। রিয়াজ ইসলামের রিপোর্ট। জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট থেকে নারীদের নিয়ে পোস্টকে আপত্তিকর উল্লেখ করে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিক্ষোভ মিছিল করে ছাত্রদল। মিছিল নিয়ে মধুর ক্যান্টিন থেকে শুরু করে টিএসসি হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পয়েন্ট প্রদক্ষিণ করেন ছাত্রদলের নেতাকর্মীরা। পরে অপরাজেয় বাংলার পাদদেশে বক্তব্য রাখেন ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা। বলেন, নারীদের নিয়ে জামাত আমিরের যে ধরনের স্ট্যাটাস দিয়েছেন তা জামাতের দৃষ্টিভঙ্গিরই প্রতিফলন। অবশ্যই এই নারীদের কাছে ক্ষমা চাইতে হবে। যদি ক্ষমা না চান তাহলে আমরা আবারও বৃহত্তর কোনো কর্মসূচিতে বাধ্য হব। আপনি যতই সংবাদ সম্মেলন করে এই 12 ঘন্টা পরে বলেন না যে পাসওয়ার্ড চেঞ্জ হয়েছে, সেটি এই ছাত্র সমাজ জানে। নারীদের অবমাননার জন্য জামাত আমিরকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানান ছাত্রদল নেতারা। তিনি যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্য কোনোভাবে আমরা মনে করি এটি কোনোভাবে ওনার আইডি হ্যাক হওয়া কোনো বক্তব্য নয়, বরং আমরা পুনরায় বলছি যে আল জাজিরাতে তিনি যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যের এক্সটেন্ড ভার্সনে তিনি তার সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাক্সেস দিয়ে তিনি তার অবস্থান তিনি পরিষ্কার করেছেন। ছাত্রদল নেতারা বলেন, জামাত আমিরের বক্তব্যের কারণে তাকে নির্বাচনে চতুর্থবারের মতো মানুষ প্রত্যাখ্যান করবে। রিয়াজ ইসলাম, চ্যানেল আই, ঢাকা। ইঞ্জিনিয়ার সাহেব, বাড়ি ডিজাইন তো হলো, কিন্তু কোন রড দিয়ে বাড়ি বানাবো? অবশ্যই আকিজ ইস্পাত, কারণ ভালো মানের 500W রডের ইল্ড স্ট্রেংথ 500 MPa, টেনসাইল স্ট্রেংথ 625 MPa আর সর্বোচ্চ গুণগত মানের আকিজ ইস্পাতের টেনসাইল স্ট্রেংথ 700 MPa, অর্থাৎ ভালো মানের রডের থেকেও 12% বেশি। বুঝেছি, এখনই অর্ডার করছি অধিক শক্তিশালী আকিজ ইস্পাত। আকিজ ইস্পাত, কমিটেড টু কোয়ালিটি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে, রাজধানীতে ততই সরগরম হচ্ছে প্রার্থীদের প্রচার কার্যক্রম। পথসভা, গণসংযোগ আর উঠোন বৈঠকে এলাকার উন্নয়নে নিজেদের প্রতিশ্রুতি ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানাচ্ছেন তারা। শাকের আদনানের রিপোর্ট। নির্বাচনের সময় কাছাকাছি চলে আসায় প্রচারে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। সন্ত্রাস, মাদকমুক্ত, জলাবদ্ধতা আর খানাখন্দ সড়কের উন্নয়ন আর ভবিষ্যৎ পরিকল্পনার কথা বলে ভোট প্রার্থনা করছেন প্রার্থীরা। যার যার স্থান থেকে আপনারা দায়িত্ব নিয়ে এই বেশি ভোটের ব্যবধানে বিজয়ী করবেন, তাইলে আপনারা অহংকৃত হবেন, সম্মানিত হবেন। জনগণের সহজ চলাচলের জন্য যে সমস্ত কিছু করার সে ধরনের পরিকল্পনা আমরা ইনশাল্লাহ নেব। সকাল গড়িয়ে দুপুর, দুপুর গড়িয়ে সন্ধ্যা রাত ভোটারদের মন জয় করতে প্রার্থীরা গণসংযোগ করছেন। সন্ত্রাস, মাদক, চাঁদাবাজি এবং একই সাথে জঞ্জালমুক্ত মিরপুর, এটি হচ্ছে আমার মূল মন্ত্র। এই মিরপুরকে পরিষ্কার করব, ক্লিন মিরপুর, গ্রিন মিরপুর। আপনাদের সাথে মিলেমিশে কাজ করব। আপনাদের যে নাগরিক অসুবিধাগুলো আছে সেই অসুবিধাগুলো নিয়ে দাদাদের সাথে নিয়ে কথা দিয়ে গেলাম, আপনাদের সাথে মিলেমিশে কাজ করব। শুধু প্রতিশ্রুতির মধ্যে না থেকে সত্যিকার অর্থেই দেশের মঙ্গল ও উন্নয়নে সৎ ও যোগ্য প্রার্থীরা নির্বাচিত হয়ে কাজ করবেন বলে নগরবাসীর প্রত্যাশা। শাকের আদনান, চ্যানেল আই, ঢাকা। আসন্ন সংসদ নির্বাচনে সহিংসতার আশঙ্কা করলেও শান্তিপূর্ণ পরিবেশের আশা ছাড়ছেন না পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। নির্বাচন ও কূটনীতি ইস্যুতে ডি-ক্যাবের কর্মশালায় তিনি বলেন, সবকিছুর পরও শান্তিপূর্ণ নির্বাচনের চেষ্টা ও প্রত্যাশা করছে সরকার। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির প্রতিনিধি বলেন, নিরাপদ নির্বাচনের স্বার্থে সাংবাদিকদের নিরাপত্তা খুবই জরুরি। পান্থ রহমান জানাচ্ছেন বিস্তারিত। কূটনৈতিক সাংবাদিকদের সংগঠন ডি-ক্যাব ও এমআরডিআই এর যৌথ উদ্যোগে নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির বরাত দিয়ে পররাষ্ট্র উপদেষ্টা নির্বাচনে সহিংসতার আশঙ্কার কথা জানান। নির্বাচনকালীন সহিংসতা নিয়ে আমরা নিজেদেরও উদ্বেগ আছে, আমরা সেটা সমাধান করার চেষ্টা করছি। এটা যে কোনো নির্বাচনের আগেই থাকে এবং সেরকমই আছে। আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি যাতে এগুলি বাড়াবাড়ি না হয় কোনো কিছু। এটা যতটুকু সম্ভব নিরসনের আমরা চেষ্টা করে দেবো এবং নির্বাচন সঠিকভাবে হবে বলে আমি মনে করি। জাতিসংঘ উন্নয়ন সংস্থার প্রতিনিধি বলেন, গণমাধ্যমের দায়িত্বশীল আচরণ দেশের ভাবমূর্তি ও আন্তর্জাতিক আস্থা অর্জনে প্রভাব ফেলে।
দুনিয়া জুড়েই নির্বাচনকালীন ভুয়া ও অপতথ্য এবং হেইট স্পিচ ছড়ানো বাড়ছে। এতে নির্বাচনের গ্রহণযোগ্যতা কমে, জনগণের আস্থা নষ্ট হয়। অনিরাপদ বা ভুল তথ্য নিয়ে কাজ করা সাংবাদিকরা হয়রানি, ভয়ভীতি এবং হুমকির সম্মুখীন হন। অথচ নিরাপদ নির্বাচনের জন্য সাংবাদিকদের নিরাপদ থাকা জরুরি। নারী প্রার্থী, কর্মী ও সাংবাদিকরাও নানাভাবে লক্ষ্যবস্তুতে পরিণত হন। অনলাইন হয়রানি, ভয় দেখানো, যৌন ও মিথ্যা তথ্যের মাধ্যমে তাদের আক্রমণ করা হয়। কূটনীতিক, পর্যবেক্ষক, উন্নয়ন অংশীজন, বিদেশি বিনিয়োগকারীরা গণমাধ্যমে নজর রাখে উল্লেখ করে তিনি পেশাদার সাংবাদিকতার আহ্বান জানান। পান্থ রহমান, চ্যানেল আই, ঢাকা। জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে প্রচারে জমে উঠেছে শরীয়তপুর ৩ আসনের ডামুড্ডা, গোসাইরহাট ও ভেদরগঞ্জ উপজেলা। এই আসনে এবার নির্বাচনে অংশ নিচ্ছেন ৪ প্রার্থী, যাদের মধ্যে আলোচনায় বিএনপি মনোনীত প্রার্থী মিয়া নুরুদ্দিন আহমেদ অপু। বিস্তারিত জানাচ্ছেন রাজু আলিম। জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে প্রচারণা জমে উঠেছে ডামুড্ডা, গোসাইরহাট ও ভেদরগঞ্জ উপজেলা মিলে শরীয়তপুর ৩ আসনে। ৩,৪০,১৪২ জন ভোটারের এই আসনে এবার নির্বাচনে অংশ নিচ্ছেন ৪ জন প্রার্থী, যাদের মধ্যে আলোচনায় বিএনপির মনোনীত প্রার্থী মিয়া নুরুদ্দিন আহমেদ অপু। এলাকাবাসীর প্রত্যাশা, রাস্তাঘাট, নদী ভাঙন সহ পিছিয়ে পড়া চরাঞ্চলের শিক্ষার অগ্রগতিতে অবদান রাখতে পারবেন তিনি। আর বাকি ৪-এর ৩ যেই কাজ আছে, আমরা আশা করি যে মিয়া নুরুদ্দিন অপু আল্লাহর রহমতে স্বপ্নের চেয়েও বেশি করে উনি সাজাতে পারবেন, এই বিশ্বাস আমাদের দৃঢ়। আমাদের দাবি একটাই, এই চরাঞ্চলের নদী ভাঙ্গন যেটা, এটা রোধ করতে হবে। ভবিষ্যতে মিয়া নুরুদ্দিন আহমেদ অপু ভাইকে ভোট দিয়ে জয়যুক্ত করবো ইনশাআল্লাহ। পরিবার, পরিজন ও এলাকার নবীন প্রবীণদের নিয়ে ধানের শীষের পক্ষে প্রতিদিনই অংশগ্রহণ করছেন মিয়া নুরুদ্দিন আহমেদ অপু, যা ইতোমধ্যে নির্বাচনী প্রচারে ভিন্ন মাত্রা যোগ করেছে। অনুভূতি আপনারা বুঝতেই পারছেন, সকাল থেকে আপনারা ঘুরছেন। আমার পরিবারের কাছে আসি, পরিবারের আসি, দেখেন এখানে আমার কোনো দল, এখানে আমাকে নিয়ে এখানে কোনো দল নাই, সবাই একত্রিত হয়ে আমার পরিবার ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে, তারেক রহমানের পক্ষে আমাদের শরীয়তপুর সবাই মাঠে নেমে গেছে। এটার অনুভূতিটাই আলাদা। এটা ইলেকশনে এমপি হওয়ার পরে যদি মিনিস্টার হন আমাদের এলাকার, তাহলে কী করবেন, কী উন্নতি করবেন? এটা আল্লাহর উপরে ছেড়ে দেন, সব কিছু তাকদিরে যা থাকে হবে। আর সেকেন্ড কথা হলো, এটা আমার ঘর, এটা আমার বাড়ি। বাড়ি নিয়ে কোনো প্ল্যান থাকে না, বাড়ি নিয়ে যেই জিনিসটা সেটা হলো বাড়ির প্রয়োজন অনুযায়ী বাড়ির কাজটা করতে হবে। শরীয়তপুর থেকে ফিরে রাজু আলিম, চ্যানেল আই। এবারে অন্যান্য সংবাদ। ইউরোপীয় ইউনিয়নের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি এফটিএ আলোচনা দ্রুত করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বাংলাদেশের বৃহত্তম রপ্তানি বাজারে বাণিজ্যের উপর জোর দিয়েছেন তিনি। নগরীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইউরোপীয় চেম্বার অফ কমার্স ইন বাংলাদেশ ইউরোচ্যামের চেয়ারপারসন নুরিয়া লোপেজ প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে প্রধান উপদেষ্টা এই কথা বলেন। বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার বৈঠকে অংশ নেন। বাংলাদেশে ইউরোপীয় বিনিয়োগ ত্বরান্বিত করার প্রয়োজনীয়তা, বাংলাদেশ এবং ইইউ এর মসৃণ বাণিজ্য সম্পর্ক নিশ্চিত করা এবং দেশের ব্যবসায়িক পরিবেশ উন্নত করতে সংস্কারের প্রয়োজনীয়তা নিয়ে তারা আলোচনা করেন। আসন্ন নির্বাচন এবং নির্বাচন পর্যবেক্ষণের জন্য আন্তর্জাতিক পর্যবেক্ষক মোতায়েনের বিষয়েও বিস্তারিত আলোচনা হয়। অধ্যাপক ইউনূস বলেন, অন্তর্বর্তী সরকার সম্প্রতি জাপানের সাথে অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি করেছে, যাতে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশটিতে ৭,৩০০টিরও বেশি বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকারের পথ সুগম হয়েছে। ইউরোচেমের চেয়ারপারসন নুরিয়া লোপেজ বলেন, বাংলাদেশে ইইউ নির্বাচন পর্যবেক্ষকদের উপস্থিতি গুরুত্বপূর্ণ। শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের সাজা বৃদ্ধি চেয়ে প্রসিকিউশনের আপিল শুনানি ২৫শে ফেব্রুয়ারি ঠিক করেছেন চেম্বার জজ আদালত। একই সাথে চাংখারপুল হত্যা মামলায় আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত লঘু শাস্তি পাওয়া পুলিশের ৪ সদস্যকে মুক্তি না দিতে নির্দেশ দিয়েছেন আদালত। আর জুলাই গণ অভ্যুত্থানে আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো সহ ৭ জনকে হত্যার ঘটনায় করা মামলায় ৫ই ফেব্রুয়ারি রায় ঘোষণা করবেন ট্রাইব্যুনাল ২। মাজহুল হক মান্নার রিপোর্ট। জুলাই গণ অভ্যুত্থানে আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো সহ ৭ জনকে হত্যার ঘটনায় করা মামলায় ২০শে জানুয়ারি রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক শেষ হলে রায়ের জন্য অপেক্ষমান রাখা হয়। এ মামলায় সাবেক সংসদ সদস্য মোহাম্মদ সাইফুল ইসলাম সহ ১৬ আসামিদের মধ্যে বর্তমানে গ্রেপ্তার আছেন ৮ জন। পুলিশ বাহিনীর সদস্য হয়ে যারা জাতির সূর্য সন্তানদেরকে এভাবে হত্যা করেছে,
তাদের অপরাধ ক্রিস্টাল ক্লিয়ারভাবে প্রমাণ হয়েছে, সুতরাং আসামিদের সর্বোচ্চ শাস্তি আমরা প্রত্যাশা করছি। মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং চানখারপুল মামলায় কারাগারে থাকা লঘু সাজাপ্রাপ্ত পুলিশের 4 সদস্যের বিরুদ্ধে চেম্বার জজ আদালতে আবেদন করে প্রসিকিউশন। যাদেরকে লঘুদণ্ড দেওয়া হয়েছে, সাজা তাদের শেষ হয়ে গেল, তাদেরকে যেন কারাগার থেকে মুক্ত না করা হয় সেই ব্যাপারেও একটা নির্দেশনা দিয়েছেন। আগামী 25শে ফেব্রুয়ারি শেখ হাসিনার বিরুদ্ধে আমরা যে আপিলটা দায়ের করেছি, তার যে যাবজ্জীবন সাজা ছিল সেটাকে বাড়িয়ে মৃত্যুদণ্ড করার জন্য, সেটার ব্যাপারে শুনানি অনুষ্ঠিত হবে। ময়মনসিংহে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক উপজেলা চেয়ারম্যান সোমনাথ সাহা সহ 9 জন এবং যশোরের মামলায় সাবেক এমপি আনিসুর রহমান সহ 8 জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে পলাতকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল। মাছড়ক মান্না, চ্যানেল আই, ঢাকা। নদীমাতৃক বাংলাদেশের টেকসই অগ্রযাত্রায় উন্নত গবেষণা ও আধুনিক প্রযুক্তি নিশ্চিতের তাগিদ দিয়েছেন পানি সম্পদ ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ফরিদপুরের নদী গবেষণা ইনস্টিটিউট আয়োজিত নদী সম্মেলনে যুক্ত হয়ে কার্যকর পরিকল্পনা ও সমন্বিত উদ্যোগের তাগিদ দিয়েছেন প্রকৃতিবন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। বিস্তারিত মোশাহেদ রনির রিপোর্টে। নদীমাতৃক বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য কিংবা আধ্যাত্মিকতায় নয়, দেশের অস্তিত্ব টিকে রয়েছে নদ নদীর প্রবাহ আর পলি ব্যবস্থাপনার উপর। আর এই বিশাল জলরাশি ও নদীপথকে বিজ্ঞানসম্মতভাবে শাসন ও রক্ষা করার কারিগরি মস্তিষ্ক হিসাবে কাজ করছে ফরিদপুরের নদী গবেষণা ইনস্টিটিউট। হাল আমলের বাস্তবতায় নদী নির্ভর অর্থনীতি পুনরুদ্ধার ও টেকসই অগ্রযাত্রা নিশ্চিতে নদী সম্মেলন 2026-এর অবতারণা। পলিসিগত দিক থেকে যে কাজগুলো করা দরকার, সেই কাজগুলো করবার জন্য আমাদের যারা নীতি নির্ধারণের পর্যায়ে কাজ করেন তাদের দৃষ্টি আকর্ষণ আমরা করি, সবসময় আপনারাও করবেন। আমাদের প্রতিষ্ঠান আজকে সমৃদ্ধ হয়েছে এই ধরনের নদী সংশ্লিষ্ট নদী প্রাণ মানুষের সমন্বয়ে। সম্মেলনে অন্তর্জাল মাধ্যমে যুক্ত হয়ে পানি সম্পদ উপদেষ্টা নীতিগত নির্দেশনা যেমন দেন, তেমনি শোনান আশার বাণী। মেনি স্টাডিজ লাইক দিস যেগুলো করা যায়, তো আমি সচিব মহোদয়কে অনুরোধ করব আপনি আগামী বাজেটে নদী গবেষণা ইনস্টিটিউটের একটা স্ট্র্যাটেজিক প্ল্যান করার একটা প্রস্তাব দেন। এটা কিন্তু ওরা নিজেরাই বসে কাজটা করতে পারে, ওরা সরকারের অন্য যেগুলো সংস্থা আছে, নদী রক্ষা কমিশন, পানি উন্নয়ন বোর্ড, BIWTA সকলকে সাথে নিয়ে একটা টিম করে করতে পারে, তাইলে নদী গবেষণা ইনস্টিটিউটের এটার পুনরুজ্জীবনের একটা সুযোগ ঘটবে বলে আমি মনে করি। নির্ধারিত আলোচনায় উঠে আসে নদ নদীর হালচাল ও নদী ব্যবস্থাপনার ইতিবৃত্ত। ইকোনমি টু ইকোলজি, এভরিথিং ইজ রিভার, অর্থাৎ আমরা কোনো ইকোলজি থেকে শুরু করে ইকোনমি পর্যন্ত সবকিছু কিন্তু নদী কেন্দ্রিক। আর আমরা বলি কিন্তু যে বাংলাদেশ নদীমাতৃক দেশ। এখন সেই নদীমাতৃক দেশে নদীকে কেন্দ্র করে যা হবে সেটা কিন্তু হচ্ছে না। ফিজিক্যাল এবং কেমিক্যাল কম্পোনেন্টগুলোর রিলেটেড ল্যাব আছে এবং রিসোর্স পার্সন আছে। এখানে কোনো বায়োলজিক্যাল কোনো ল্যাব নাই এবং বায়োলজিক্যাল কোনো রিসোর্স পার্সন নেই। বায়োলজিক্যাল সাবজেক্টের কোনো সায়েন্টিফিক অফিসার নেই। নদী বাঁচলে দেশ বাঁচবে। সুতরাং আমাদের দেশকে যদি বাঁচাতে হয়, আমাদেরকে এই এই রিভার রিসার্চ ইনস্টিটিউটকে আমাদেরকে বাঁচাতে হবে। নদীর আচরণ বুঝে তার সাথে খাপ খাইয়ে চলার বৈজ্ঞানিক সমাধান নিশ্চিতের পাশাপাশি সব পক্ষের সমন্বয়ে কার্যকর অভিযাত্রার আহ্বান জানান প্রকৃতিবন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। নদী যেমন আমাদের জীবনের জন্য অনেক বেশি প্রয়োজন, আমাদের আশেপাশে যা আছে সেগুলোও কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট আমাদের জন্য। সব কিছুই কিন্তু আমাদের রক্ষা করতে হবে এবং সেটা যদি রক্ষা করতে না পারি তাহলে কিন্তু আলটিমেটলি কি আমরাই সাফারার হব। নদী যদি ভালো না থাকে সব কিছুই কিন্তু খারাপ থাকবে। আমাদের নদীর যে প্রয়োজনীয়তা এবং নদীর যে উপকারিতা সেটাও কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। নদী গবেষণা ইনস্টিটিউট এখানে কি ধরনের গবেষণা হচ্ছে সেটা কিন্তু নিয়ে একটা বিগ কোশ্চেন এসছে আমাদের মধ্যে, সবার মধ্যেই। তো সেই জায়গার থেকে বলবো যে এটাকে সচল করতে হলে কিন্তু সবাইকে যেমন এগিয়ে আসতে হবে, সরকারকেও এগিয়ে আসতে হবে, আবার পাশাপাশি এখানে যারা কাজ করেন তাদেরও কিন্তু সোচ্চার হতে হবে। দেশটাকে ভালো রাখার দায়িত্ব আমাদের সবার এবং সেই সবাই আমরা যেন এক হতে পারি, এটি আজকে আমার কামনা। ফরিদপুর পৌরসভা, জেলা পরিষদ ও প্রশাসনের পাশাপাশি আয়োজনের সহযোগী ওয়ারপো, বাংলাদেশ রিভার ফাউন্ডেশন এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন।
মোশাহিদ রনি, চ্যানেল আই, ফরিদপুর। মেছো বিড়াল সহ অন্যান্য বন্যপ্রাণী সংরক্ষণে উচ্চতর গবেষণা, সমন্বিত উদ্যোগ ও আইনের কঠোর প্রয়োগের পাশাপাশি জাতীয় বাজেটে এই খাতে বরাদ্দ বৃদ্ধির বিকল্প নেই বলে মত দিয়েছেন বিশেষজ্ঞরা। অন্যান্য দেশের পাশাপাশি দেশেও যখন পালিত হচ্ছে বিশ্ব মেছো বিড়াল দিবস, তখন পরিবেশ প্রতিবেশ তথা নিজেদের অস্তিত্ব রক্ষায় বন্যপ্রাণী সংরক্ষণ ও বিপন্ন বাস্তুতন্ত্র পুনরুদ্ধারে বাধ্যবাধকতা উঠে এসেছে পরিবেশবিদ ও নীতি নির্ধারণী পর্যায়ে। মোশাহেদ রনির আরও একটি রিপোর্ট। আবহমান বাংলার বিল, গ্রামীণ ঝোপঝাড়, অগভীর জলাভূমি ও পাহাড়ি ছড়ায় দেখা মিলে মেছো বিড়ালের। পরিবেশ প্রতিবেশের ভারসাম্য রক্ষায় প্রাণীটির অসামান্য অবদান থাকলেও বাসস্থান সংকোচন ও মানুষের অসচেতনতায় প্রকৃতিতে বিপন্ন অবস্থায় প্রাণীটি। আকারে গৃহপালিত বিড়ালের চেয়ে কিছুটা বড় এই প্রাণী মেছো বাঘ নামে পরিচিতির কারণে আরও বেশি অস্তিত্ব সংকটে। গবেষণা বলছে সাম্প্রতিক বছরগুলোর সচেতনতামূলক কর্মকাণ্ডে সহনশীলতা বৃদ্ধির পাশাপাশি মানুষ ও মেছো বিড়াল দ্বন্দ্ব যেমন কমেছে, তেমনি বেড়েছে আইন প্রয়োগ। মেছো বিড়াল যখন আন্তর্জাতিক প্রকৃতি সংরক্ষণ সংস্থাগুলোর সংগঠন IUCN এর লাল তালিকায়, তখন মেছো বিড়াল সংরক্ষণকে জলাভূমি সংরক্ষণ, মানুষ বন্যপ্রাণীর দ্বন্দ্ব ব্যবস্থাপনা এবং জীববৈচিত্র্য রক্ষার সঙ্গে সমন্বিতভাবে দেখছে সরকার। বন্যপ্রাণী সংরক্ষণ ও সুরক্ষা অধ্যাদেশ 2026 অনুযায়ী মেছো বিড়াল হত্যা বাংলাদেশে জামিন অযোগ্য অপরাধ। শুধু তাই নয়, মেছো বিড়াল হত্যা, ধরা, বিষ প্রয়োগ, ফাঁদ পাতা কিংবা যে কোনোভাবে ক্ষতিসাধন গুরুতর অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে অধ্যাদেশে। মেছো বিড়াল সংরক্ষণ মানে শুধু একটি প্রজাতি রক্ষা নয়, এটি জলাভূমি সংরক্ষণ, কৃষি অর্থনীতি, খাদ্য নিরাপত্তা এবং মানুষের টেকসই ভবিষ্যৎ রক্ষার একটি সমন্বিত প্রয়াস। মোশাহিদ রনি, চ্যানেল আই। সংবাদের এ পর্যায়ে আমরা নিচ্ছি একটা বিরতি এবং বিরতির পর্যায়ে থাকছে যুক্তরাষ্ট্রের সাথে ইরানের আলোচনা চলছে, জানালেন ট্রাম্প। পারমাণবিক অস্ত্র বর্জনে তেহরান রাজি হবে বলে প্রত্যাশা। স্বাগত জানাচ্ছি আরও একবার চ্যানেল আই সংবাদে। বিএনপি ক্ষমতায় আসলে ক্রীড়া খাতে বড় বিনিয়োগের পাশাপাশি ক্রীড়াকে রাজনীতিমুক্ত করা হবে। চট্টগ্রামে নবীন ক্রীড়াবিদদের নিয়ে ফিউচার অফ স্পোর্টস ইন চিটাগং নামে অনুষ্ঠিত ডায়ালগে এ কথা জানিয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, খেলাধুলা যত জনপ্রিয় হবে তত বেশি চাকুরির ক্ষেত্র তৈরি হবে। রোববার বিকেলে এই ডায়ালগে আরও বক্তব্য দেন সাবেক ক্রিকেটার তামিম ইকবাল, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপ কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর ছেলে ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরী, বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক হাফিজুর রহমান সহ অন্যরা। দেখবেন যে 20 মিনিটের জায়গায় কিন্তু সে 22 মিনিট চলে আসে। এই 2 মিনিটই কিন্তু একটা অর্ডিনারি প্লেয়ার থেকে বেটার প্লেয়ার করে ফেলতে পারে। তো এই জিনিসটা আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করবো যে আল্লাহ যদি আপনাদের কোনো সুযোগ দেয়, এই জিনিসগুলো আমাদের স্পোর্টসম্যানদের জন্য আপনাদের করে দিতে হবে, যে এনভায়রনমেন্ট ক্রিয়েট করে দিতে হবে যেখানে আমাদের ছেলে মেয়ে সবাই চায় ওই পরিশ্রমটা করে বাংলাদেশের জন্য নাম করে আর মুক্তিকামীর জন্য নাম। যেটা মনে হচ্ছে যেটা আমাদের যে পরিকল্পনা স্পোর্টস নিয়ে, আপনার কোনো রাজনৈতিক দল স্পোর্টসকে এত বড়ভাবে তাদের রাজনৈতিক পরিকল্পনায় বিগত দিনে এনেছে আমার অন্তত জানা নেই। আপনি স্পোর্টসকে সামনে নিয়ে এসেছেন, আমরা স্পোর্টসকে উপরে নিয়ে আসছি, ফ্রন্ট অ্যান্ড সেন্টারে নিয়ে আসছি স্পোর্টসকে। এই জন্য যে আমরা স্পোর্টসকে শুধু স্পোর্টস হিসেবে দেখছি না, স্পোর্টসকে আপনাদের ক্যারিয়ার হিসেবে দেখছি, স্পোর্টসকে আপনাদের বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের দিকে দেখছি। এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, ফ্যাসিস্টরা দিল্লির গ্রিন সিগন্যাল নিয়ে দেশের ক্ষমতায় আহরণের চেষ্টা করছে।
12 ফেব্রুয়ারি ভোটাধিকার হরণে মাস্তানি গুন্ডামি করতে চাইলে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। কাউনিয়া মডেল প্রাথমিক বিদ্যালয় মাঠে রংপুর 4 আসনের 11 দলীয় জোটের প্রার্থী আক্তার হোসেনের নির্বাচনী জনসভায় তিনি এই কথা বলেন। গণভোটে বিএনপি হ্যাঁ ভোটের পক্ষে বললেও গোপনে না ভোটের পক্ষে অবস্থান নিয়ে বেরিয়ে আসার আহ্বান জানান এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। আক্তার হোসেনের সভাপতিত্বে জনসভায় বক্তব্য দেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম, যুবশক্তি কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক তারিকুল ইসলাম সহ অন্যরা। তিস্তাপাড়ের জনগণ তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়ন পায়নি, তাদের সাথে আবারও বন্ধুত্ব করার চেষ্টা করা হচ্ছে। আবারও দিল্লির গ্রিন সিগন্যাল নিয়ে বাংলাদেশের ক্ষমতায় আরোহণের চেষ্টা করা হচ্ছে। আপনারা কি তাদেরকে আবারও দিল্লির গ্রিন সিগন্যাল নিয়ে আসার পর এদেশের ক্ষমতায় আরোহণের জন্য ভোট দেবেন? তাদেরকে বাংলাদেশের জনগণ লাল কার্ড দেখানোর জন্য প্রস্তুত হয়ে বসে আছে। অত্যন্ত পরিতাপের বিষয়, ভারতের যে রাজনৈতিক দলের বাংলাদেশ শাখা জাতীয় পার্টি নাবুজের পক্ষে অবস্থান নিয়েছে, এই জাতীয় পার্টিকে এই 12 তারিখ তাদের আনুষ্ঠানিক তাদের দাফন সম্পন্ন করতে হবে ভোটের মধ্যে। এবারে রয়েছে আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। শেষ হলো 2 দিনের ঢাকা ইন্টারন্যাশনাল মোবাইল ফিল্ম ফেস্টিভ্যালের 12তম আসর। সন্ধ্যায় ধানমন্ডির সীমান্ত সম্ভারে সমাপনী আয়োজনে বিশিষ্টজনেরা বলেছেন, এই উৎসব মোবাইল চলচ্চিত্র নির্মাণ ও উদ্ভাবনী সিনেমাটিক গল্প বলার চর্চাকে এগিয়ে নেবে। সুলতানা হিমু রিপোর্ট। ইউনিভার্সিটি অব লিবারাল আর্টস বাংলাদেশ ইউল্যাবের মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বিভাগের আউটরিচ প্রোগ্রামের আয়োজনে শেষ হলো 12তম ঢাকা ইন্টারন্যাশনাল মোবাইল ফিল্ম ফেস্টিভ্যাল। ইনফিনিক্স মোবাইল বাংলাদেশ এবং স্টার সিনেপ্লেক্সের সহযোগিতায় এই উৎসবে 24টি দেশের 131টি চলচ্চিত্র জমা পড়ে, যেখান থেকে 6টি বিভাগে 25টি চলচ্চিত্র প্রদর্শিত হয়। বিশিষ্টজনরা বলেন, নবীন নির্মাতাদের জন্য বৈশ্বিক প্ল্যাটফর্ম তৈরি করতে ভূমিকা রাখবে এই উৎসব। এখন মোবাইল ফোনের মধ্যেও নানা রকমের টেকনোলজিক্যাল অ্যাপস আছে, যেগুলো মানে নানা রকমের টেকনোলজিক্যাল আর কি যে সাপোর্ট আছে সেটা হেল্প করছে। তো সব মিলে বিষয়টা ইন্টারেস্টিং। এই শুরুটাকে আমাদের উৎসাহিত করা উচিত। ক্রিয়েটিভিটির সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হচ্ছে ইকুইপমেন্টস। সো ওইটাকে ওভারকাম করে ওরা যদি এটা করতে শেখে, সেটার মানে হচ্ছে দে হ্যাভ গট প্যাশন। বিভিন্ন অর্গানাইজেশনের সাথে এবার কোলাবোরেশনের সুযোগ পেয়েছি। এভাবে ইন্ডাস্ট্রিতেও আমরা হচ্ছে আরও বেশি কানেকশন বাড়ছে। এবছর প্রথমবারের মতো প্রদর্শিত হলো সিটিজেন জার্নালিজম বিভাগে সামাজিক সমস্যা ও প্রান্তিক মানুষের গল্পে তুলে ধরা চলচ্চিত্র। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা। এবারে রয়েছে নিটল টাটা আন্তর্জাতিক সংবাদ। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনা চলছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার আশা, আলোচনার মাধ্যমে ইরান পারমাণবিক অস্ত্র বর্জনে রাজি হবে। ইউরোপের দেশগুলোর সেনাবাহিনীকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দিয়েছে ইরান। বিস্তারিত জানাচ্ছেন আমিনা রহমান সুপ্তি। শনিবার রাতে ফ্লোরিডা যাওয়ার পথে সাংবাদিকদের ট্রাম্প বলেন, পারমাণবিক অস্ত্র থাকবে না এমন একটি সন্তোষজনক চুক্তি ইরান চাইলে করতে পারে। ইরান তাদের সঙ্গে আলোচনা করছে বলেও জানান ট্রাম্প। ইরানের একজন শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানি শনিবার রাতে সামাজিক মাধ্যম এক্সে লিখেছেন, আলোচনা এগিয়ে চলছে। ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এক ভিডিও বার্তায় বলেন, বিপ্লবী গার্ডকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণার পাল্টা ব্যবস্থা অংশ হিসেবে আইনের 7 নম্বর ধারা অনুযায়ী ইউরোপীয় দেশগুলোর সেনাবাহিনী এখন থেকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে বিবেচিত হবে। ইউরোপীয় ইউনিয়নের সেনাবাহিনীর সঙ্গে যুক্ত ব্যক্তি বা সংস্থাকে ইরান থেকে বহিষ্কারের ব্যবস্থা নেবে পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিটি। আমিনা রহমান সুপ্তি, চ্যানেল আই। এবারে রয়েছে কৃষি সংবাদ।
নড়াইলে কম খরচে অনাবাদি জমিতে শিম চাষ করে ভালো ফলন ও বাজার দর পাওয়ায় বদলে যাচ্ছে কৃষকের ভাগ্য। উচ্চ ফলনশীল জাতের শিম চাষে আগ্রহ বাড়ছে নতুন কৃষকদের মাঝে। প্রকৃতি সংবাদ। পাখি দেখি, পাখি ভালোবাসি, পাখি রক্ষা করি প্রতিপাদ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় হয়ে গেল পাখি মেলা। বিপন্ন ও দুর্লভ পাখি সম্পর্কে জানতে মেলায় ভিড় করেন পাখি প্রেমীরা। আয়োজকরা বলছেন, এমন উদ্যোগের মাধ্যমে পাখি রক্ষায় সচেতনতা সৃষ্টির পাশাপাশি বৈজ্ঞানিকভাবে মৃত পাখি ও প্রাণী সংরক্ষণ পদ্ধতি বা ট্যাক্সিডার্মি সম্পর্কেও জানতে পারবেন দর্শনার্থীরা। ঢাকা ব্যাংক পিএলসি বাণিজ্য সংবাদ। ঢাকা স্টক এক্সচেঞ্জে আজ সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। আগের কার্যদিবসের চেয়ে ডিএসসিএক্স সূচক 39 পয়েন্ট বেড়ে 5193 পয়েন্টে দাঁড়িয়েছে। বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম। হাতবদল হয়েছে 392টি কোম্পানির 626 কোটি 68 লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড, যা আগের কার্যদিবসের চেয়ে 76 কোটি 48 লাখ টাকা বেশি। এর মধ্যে দাম বেড়েছে 168টির, কমেছে 162টির এবং অপরিবর্তিত রয়েছে 62টি কোম্পানির শেয়ারের দাম। সংবাদের এ পর্যায়ে নিচ্ছে আরও একটা বিরতি এবং বিরতির পর্যায়ে থাকছে যুক্তরাষ্ট্রের সাথে শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা বাড়াতে 25টি বোয়িং কেনার সিদ্ধান্ত। 9 ফেব্রুয়ারি ঢাকা ওয়াশিংটন চুক্তি। স্বাগত জানাচ্ছি আরও একবার চ্যানেল আই সংবাদে। যুক্তরাষ্ট্রের সাথে শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা বাড়াতে দেশটি থেকে 25টি বোয়িং কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সচিবালয়ে সাংবাদিকদের কথা জানিয়ে বাণিজ্য সচিব বলেন, এর মধ্যে যুদ্ধবিমান কেনার বিষয় নেই। বাংলাদেশের উপর আরোপিত পাল্টা শুল্কহার 20% থেকে কমিয়ে 15% হতে পারে বলে জানান সচিব। তিনি বলেন, এই সব বিষয় অন্তর্ভুক্ত করে আগামী 9 ফেব্রুয়ারি ঢাকা ও ওয়াশিংটনের মধ্যে পারস্পরিক বাণিজ্য চুক্তি হতে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের তুলা ব্যবহার করে বাংলাদেশের তৈরি পোশাক খাত দেশটির বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার পাবে বলেও মন্তব্য করেন তিনি। ও তাদের সাথে নেগোসিয়েশন চলছে। আমরা ওটাও তো মানে বোয়িং তারা কতগুলো কোন বছর সরবরাহ করতে পারবে, কি দাম হবে, আমাদের বোয়িংয়ের ভিতরের কনফিগারেশন কী হবে নিয়ে অনেক চুক্তির মানে কি বলে নেগোসিয়েশন বিষয় আছে, সেটা চলছে। যুদ্ধ বিমান এই চুক্তির আওতায় কখনোই আসবে না। আপনি মিলিটারি ইস্যুটা কখনো ট্রেড ইস্যুতে থাকে না। ভূমিকম্প, শঙ্কা ও বাস্তবতা শীর্ষক গোলটেবিল বৈঠকের আয়োজন করেছে সায়েন্স কমিউনিকেশন প্ল্যাটফর্ম স্টার ট্রেক ড্রিম। রোববার বিকেলে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের সেমিনার কক্ষে এই গোলটেবিল অনুষ্ঠিত হয়। বিজ্ঞান বিষয়ক লেখক এবং বিজ্ঞান বিষয়ক অনুষ্ঠান ও প্রামাণ্যচিত্র নির্মাতা রুশো তাহেরের পরিকল্পনা ও পরিচালনায় এই গোলটেবিল বৈঠকে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ শাখাওয়াত হোসেন। প্রধান অতিথি ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আনোয়ার হোসেন। সভাপতিত্ব করেন বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের চেয়ারম্যান ডক্টর সামিনা আহমেদ। ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরের প্রতিনিধি সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বিশেষজ্ঞরা আলোচনায় অংশ নেন। গোল টেবিল বৈঠকে ভূমিকম্প, বাস্তবতা, ভূতাত্ত্বিক গঠন এবং ভূমিকম্পের আশঙ্কার কথা তুলে ধরেন আলোচকরা। গাজীপুরে ছাত্রদল কর্তৃক নারী হত্যা ও বিএনপির অব্যাহত নারী নিপীড়নের অভিযোগে ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম মহানগর উত্তরের উদ্যোগে রোববার সন্ধ্যায় শহরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল হয়েছে। শহরের চকবাজার ওয়ালিখা মসজিদ চত্বর থেকে শুরু হয়ে বিক্ষোভ মিছিলটি চট্টগ্রাম কলেজ রোড, গনি বেকারি, জামাল খান হয়ে প্রেস ক্লাব চত্বরে গিয়ে শেষ হয়। এই সময় মহানগর শিবির উত্তরের সভাপতি তানজির হোসেন জুয়েল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের ভিপি ইব্রাহিম হোসেন রনি সহ অন্যরা বক্তব্য দেন। স্বাগত জানাচ্ছি আরও একবার চ্যানেল আই সংবাদে।
গাজীপুরে ছাত্রদল কর্তৃক নারী হত্যা ও বিএনপির অব্যাহত নারী নিপীড়নের অভিযোগে ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম মহানগর উত্তরের উদ্যোগে রোববার সন্ধ্যায় শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। শহরের চকবাজার ওয়ালিখা মসজিদ চত্বর থেকে শুরু হয়ে বিক্ষোভ মিছিলটি চট্টগ্রাম কলেজ রোড, গনি বেকারি, জামাল খান হয়ে প্রেস ক্লাব চত্বরে গিয়ে শেষ হয়। এই সময় মহানগর শিবির উত্তরের সভাপতি তানজির হোসেন জুয়েল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের ভিপি ইব্রাহিম হোসেন রনি সহ অন্যরা বক্তব্য দেন। এবারে জানাবো খেলার খবর। 2026 টি-20 বিশ্বকাপ খেলার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। তবে ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে তারা। এক বিবৃতিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই কথা প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়েছে, পাকিস্তান দলকে আইসিসি টি-20 বিশ্বকাপে অংশগ্রহণের অনুমোদন দিয়েছে পাকিস্তান সরকার। তবে গ্রুপ পর্বে 15 ফেব্রুয়ারি ভারতের বিরুদ্ধে ম্যাচে পাকিস্তান দল মাঠে নামবে না। বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার প্রতিবাদে বিশ্বকাপ বয়কটের গুঞ্জন ছিল সপ্তাহ খানেক ধরে। তবে শেষ পর্যন্ত বিশ্বকাপে অংশ নিলেও ভারতের সাথে ম্যাচ না খেলার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান সরকার। 7 ফেব্রুয়ারি পর্দা উঠবে টি-20 বিশ্বকাপের 10ম আসরের। উদ্বোধনী দিনে কলম্বোতে এ গ্রুপে নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে পাকিস্তান। নিরাপত্তা শঙ্কায় টি-20 বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তের পর দেশের শীর্ষস্থানীয় ক্রিকেটারদের নিয়ে নতুন টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। 3 দলে ভাগ হয়ে অদম্য বাংলাদেশ টি-20 কাপ খেলবেন লিটন দাস, নাজমুল হোসেন শান্তরা। টুর্নামেন্টে মোট প্রাইজ মানি থাকবে 2.5 কোটি টাকা। সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, অদম্য টি-20 কাপের ম্যাচগুলো হবে 5, 6 এবং 7 ফেব্রুয়ারি। 9 ফেব্রুয়ারি মাঠে গড়াবে ফাইনাল। ধূমকেতু একাদশ, দুর্বার একাদশ ও দুরন্ত একাদশ নামে 3টি দল অংশ নেবে টুর্নামেন্টে। ধূমকেতুর নেতৃত্বে থাকবেন লিটন দাস, দুর্বার একাদশের নেতৃত্বে নাজমুল হোসেন শান্ত এবং দুরন্ত একাদশের অধিনায়কের দায়িত্বে দেখা যাবে আকবর আলীকে। টুর্নামেন্টে আইপিএলের আদলে ইম্প্যাক্ট প্লেয়ার নিয়ম ব্যবহারের কথাও জানিয়েছে বিসিবি। প্রতিদিন খেলা শুরুর আগে বিকেল 4টায় থাকবে সাংস্কৃতিক আয়োজন। 6টা থেকে শুরু হবে মাঠের খেলা। ময়মনসিংহের ত্রিশালে অলিম্পিক ভিলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও পরিদর্শন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। রোববার দুপুরে ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সেনাপ্রধান। এই সময় দেশের তরুণ প্রজন্মকে খেলাধুলার সাথে বেশি বেশি যুক্ত করার কথাও বলেন তিনি। আমরা চাই আমাদের ইউথ, আমাদের যারা যুবক যুবতী যারা আছেন, ইয়াং জেনারেশন, তাদেরকে আমরা বেশি বেশি করে গেমস এন্ড স্পোর্টস এর সাথে সম্পৃক্ত করতে চাচ্ছি। এটা একটা চরিত্র গঠনে একটা বিশাল একটা কাজ হবে বলে আমি বিশ্বাস করি। আমি জীবনে কখনো কোনো স্পোর্টসম্যানকে খারাপ কাজে জড়িত হতে দেখিনি। গেমস এন্ড স্পোর্টস এর এটাই হচ্ছে মাহাত্ম্য। আমি কখনো কোনো দেখিনি যে স্পোর্টস এর সাথে জড়িত কোনো ব্যক্তি বা স্পোর্টসম্যান ওই গাঁজা খাচ্ছে, খারাপ কাজ করে বেড়াচ্ছে। সংবাদ শেষ করব ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো আরো একবার জানিয়ে দিয়ে। নির্বাচনে সহিংসতার পাল্টা জবাব দিতে জামায়াত আমিরের নির্দেশ। একটি পক্ষ অ্যাকাউন্ট হ্যাক করে নিজেরাই বাজে কথা ছড়িয়ে সোচ্চার হয়েছে মন্তব্য। দীর্ঘ 21 বছর পর খুলনা যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আইন শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা ব্যবস্থার সঙ্গে কর্মী সমর্থকদের উৎসব মুখর প্রস্তুতি। নির্বাচনে সহিংসতার আশঙ্কা করলেও শান্তিপূর্ণ পরিবেশ থাকবে পররাষ্ট্র উপদেষ্টার আশা। সাংবাদিকদের নিরাপত্তায় গুরুত্ব দিতে ইউএনডিপির পরামর্শ। এবং বাংলাদেশের টেকসই অগ্রযাত্রায় আধুনিক প্রযুক্তি নিশ্চিতে পরিবেশ উপদেষ্টার তাগিদ। কার্যকর পরিকল্পনা ও সমন্বিত উদ্যোগের আহ্বান। প্রিয় দর্শক, চ্যানেল আই সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এই সঙ্গে শেষ করছি এখনকার সংবাদ আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য।